আসসালামু আলাইকুম। কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে, সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এ বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে, সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন। অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো, তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, সিএনএন সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয়, নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর
নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব গুঞ্জন শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে, এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে, যারা কলকাতায় অবস্থান করছেন এই মুহূর্তে, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অর্থাৎ বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে, হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায়, নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। ভারত আমেরিকা যৌথভাবে 10 বছরের একটি চুক্তি করতে চলেছে। বাংলাদেশকে সেন্টার করে দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 বছরের যে চুক্তিটা হচ্ছে, সেটা নিয়ে গতকালকে আমি বলেছিলাম সার্জিও গোরের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা দাদা বারবার আপনাদের বলেছিলাম যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি ও ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, এই মর্মে লিখিত চুক্তি করতে হবে। সেই চুক্তিটা হবে কি, জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্সের যে চুক্তি একটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা 2026 সাল, এখন 2026 থেকে 2036 সাল পর্যন্ত চলবে। কালকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর তারপরেতে সার্জিও গোর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলা তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি করতে রাজি হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সম্ভব, আমাদের বিদেশ সচিব গেলে সেই চুক্তির খসড়া তৈরি করা হবে। আমাদের বিদেশ সচিবের সঙ্গে আমাদের বাণিজ্য দপ্তরের অনেকগুলো অফিসার তারাও সমস্ত যাচ্ছেন এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও যেতে পারেন, এমন খবরও শোনা যাচ্ছে, কিন্তু সেটা সরকারি সূত্রে এখনো সমর্থন করা হয়নি। এখন এই যে আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ আমেরিকার এই দৌড়ঝাঁপ কেন, সেটা তার কারণটা হচ্ছে, আমি আপনাদের বলি, আমেরিকার সঙ্গে ভারতের কত ট্রেড ডিল ছিল, টোটাল ট্রেডটা কত ছিল। ভারত আমেরিকা বাণিজ্যের মূল তথ্য 2024-25 মোট বাণিজ্য 131.84 বিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে রপ্তানি হচ্ছে 86.51 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা থেকে আমদানি হচ্ছে 45
বিলিয়ন ডলার। এই টোটাল এটা হচ্ছে গিয়ে 131 বিলিয়ন ডলার। এটা হচ্ছে টোটাল। এটা আপনারা দেখে পজ করে দেখে নিতে পারেন। এইটা এখানে রয়েছে, পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া, 2024-25 এই আর্থিক বর্ষে এটা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন তার মানে আমরা 131 কোটি টাকা, 131 বিলিয়ন ডলারে আমরা এটা হারিয়েছিলাম। গত কয়েক মাস ধরে আমাদের চলছিল এটা নিয়ে, এই ট্যারিফ ফ্যারিফ এত হুঙ্কার টুঙ্কার এই সমস্ত হচ্ছিল। তো এখন এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটা তো সম্পূর্ণ দায়ী যে হচ্ছে ইউএস। সে তো এ ব্যাপারে তো আপনারা সবাই জানেন, এখন সে আর ঘেঁটে লাভ নেই। কিন্তু গতকালকে যে মারাত্মক খবরটা বেরিয়েছে, তাতে কিন্তু সকলের পিলে চমকে গেছে। পিলেটা কিরম চমকে যে ঠেলায় পড়লে কিরম মানে সাহেবরা সব গাছেও ওঠে। দেখুন, আমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে, সাইনিং অফ এফটিএ ইজ স্টার্ট, their success will be judged by gain in global market। দেখুন, ঠিক আছে, লিখছে কি, India has recently concluded major trade agreements with European Union and UK and Australia, reserving a period of more inward-looking trade policy. The European Union and United Kingdom together account for about 30% of global imports of low-skill manufacturing products such as apparel, footwear, assembled electronics, and etc. Free trade agreement with this market give Indian exporters zero duty access to a 3.5 trillion market, creating a strong platform for export growth। আপনারা এটাও আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি যেটা আগে যেটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে হেডিং। আরো পিলে চমকানো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই প্রপোজ লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সি, সেজ রিপোর্ট। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ রেকমেন্ডেড দ্যাট এ প্রপোজাল টু লিঙ্ক সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিস টু প্লেসড অন দ্য এজেন্ডা ইন দ্য 2026 যে আমাদের ব্রিক্স সামিট হতে যাচ্ছে, সেই ব্রিক্স সামিটে এটা হতে যাচ্ছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই যেটা ব্রিক্সের জন্য অনুমোদন করছে ব্রিক্সের কারেন্সি হিসেবে। তাহলে এই যে খবরগুলো সব যদি আপনি টোটাল যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন যে আমেরিকার এই গোয়ার্তুমির জন্য, মালিকের এই গোয়ার্তুমির জন্য মাত্র 131 বিলিয়ন মার্কিন ডলারের একটা বাজারের, তার মধ্যে আমেরিকা কত দিচ্ছে, ভারত কত দিচ্ছে, সেটা নিয়ে আপনার ডিটেলস দিলাম। এইটুকুর জন্য তিনি এত ট্যারিফের হুঙ্কার টুঙ্কার দিয়ে আলটিমেটলি হলো কি, ভারতের হাতে এসে পৌঁছালো 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা বাণিজ্য চুক্তি। তাহলে জিতটা কার হলো, হারটা কার হলো? এখন যখন ইউকে হাত থেকে বেরিয়ে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন হাত থেকে বেরিয়ে গেল, অস্ট্রেলিয়া বেরিয়ে গেল, আচ্ছা আইসল্যান্ড, সুইজারল্যান্ড এরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয়, এদের সঙ্গে কিন্তু আলাদা করে হয়ে গেছে, ডিল হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে, সেগুলো আপনাদের বলা হয়নি, এগুলো কিন্তু আলাদা ডিল হয়ে গেছে। মোটামুটি কানাডার সঙ্গে এখন বাকি আছে, কানাডা এখন আসছে, ওই মার্কনি না কি যেন ওনার নামটা, হ্যাঁ, তিনি আসছেন, ওনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ হবে, উনি আসছেন। উনি চায়নার সঙ্গে একটা ডিল করবেন, ইউকে আবার চায়নার সঙ্গে ডিল করছে। মানে ট্রাম্প যে জিনিসটা করেছেন, মালিক, আমি মালিকের সঙ্গে ইউনুসের খুব একটা তফাৎ দেখি না। ইউনুস করেছে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। পাসপোর্ট দেখুন, ও বলেছিল সারা বিশ্ব বাংলাদেশের গায়ে ছুটে আসবে, সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা করে দিয়েছে, উল্টো কেস হয়ে গেছে। আর ট্রাম্প মালিক আমাদের সবাইকে শাসাতে গিয়ে, হাত পাকিয়ে মাস্তানি করতে গিয়ে, ট্যারিফের ধমকি দিয়ে তিনি সারা বিশ্ব থেকে একলা হয়ে গেছেন। এখন টনক নড়েছে যে সব তো আমার হাত থেকে চলে গেল, তার রইলটা কি? বেড়ালে তো সব মাছ খেয়ে গেছে,
এখনো যদি এই বসে থাকি তাহলে কাঁটাটাও জুটবে না। ফলে এখন তড়ি ঘড়ি কি করে ভারতকে সন্তুষ্ট করা যায় এবং ট্রেড ডিলটাই করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনো এই ট্রাম্পকে বাঁচানোর জন্য যারা রিপাবলিকান যারা এই রয়েছে সদস্য রয়েছে, তাদের মধ্যে কিন্তু ট্রাম্প সমর্থক রয়েছেন, তারা বিভিন্ন পত্রিকাকে ম্যানেজ করে ট্রাম্পের সমর্থনে নানান রকম খবর টবর বার করছে, যেগুলো কিছুটা ভারতের পক্ষে, আবার ভারতের নিউট্রাল একটা খবর তৈরি করে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন যা ট্রাম্পই সমস্ত কিছু করছে ভারত যেন নিমরাজি। যেমন ভারত তেল কেনা কম করে দিচ্ছে রাশিয়া থেকে, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এই সমস্ত রিপোর্টস রয়টার্স যেগুলো করছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তিকর বলে আমাদের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এই দুটোকে নস্যাৎ করে দিয়েছেন। এই রিপোর্টগুলোকে বলেছেন আমরা রাশিয়া থেকে এক ফোঁটাও তেল কিনি। হ্যাঁ, তেল কমানো হয়েছে, কারণ যেহেতু শীতকাল, এখন আমাদের বাড়িতে এসি চলে না, গাড়িতে এসি চলে না, এবং অন্যান্য কলকারখানা এসি গুলো চলে না বলে আমাদের এখানে এসির কি বলে তেলের কনজাম্পশনটা, পেট্রোলের কনজাম্পশন, ডিজেলের কনজাম্পশনটা কম আছে। ওই কারণে এই শীতকালে একটু কম হয়, আবার গরমকাল এলে পরে ওই যে 10 মিলিয়ন ব্যারেল যেটা কম আসছে ওইটা আবার উঠে যাবে। কারণ এত ধমকের মধ্যেও যখন রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি, 50% ট্যারিফ বসানো সত্ত্বেও বন্ধ করেনি, এখন সব শেষের দিকে যখন আমাদের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে, আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, তখন কেন আমরা কোন যুক্তিতে রাশিয়া থেকে আমরা তেল কেনা বন্ধ করবো? একটা যুক্তি থাকবে তো, তেল কেনা বন্ধ করবো। ফলে এই সমস্ত ঘটনার মধ্যে পুরোটা জড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর ইউনুস সে বাঁচার জন্য কিন্তু সার্জিও গোরকে জ্বালিয়ে মারছে, দিন রাত ফোন করছে। সার্জিও গোর নিজে হাসতে হাসতে বলছেন দিন রাত ফোন করছেন। সার্জিও গোর কালকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বাড়িতে গেছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমার অফিসটা একবার দেখবেন না, আমি কোন অফিসে কাজ করছি, একবার তো আমার এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে, একবার তো আমার অফিসে চলুন। কিন্তু বিদেশমন্ত্রী তো আর একজন রাষ্ট্রদূতের অফিসে যেতে পারেন না, কিন্তু প্রথা ভেঙে তিনি বলেছেন ঠিক আছে আমি যাব। উনি বললেন তাহলে আপনার গাড়িতে আমি যাব। মানে খিচবেড়ি ফটো ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছাবে যে এটা, যে একদম বিদেশমন্ত্রীর সঙ্গে আমি গাড়িতে করে আমার রাষ্ট্রদূতের ভবনে আমি যাচ্ছি। তার মানে ভারতবর্ষে বিদেশমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা এমন জায়গায় আমি পৌঁছে গেছি, যেটা দিয়ে একটা ট্রাম্পকে একটা নিজের বার্তা পৌঁছানোর ব্যাপার আছে, সেটাতে তার ওজন বাড়বে। যে যার ধান্দায় আছে আর কি, বুঝতে পারছেন? ট্রাম্প এখন নিজে বাঁচার চেষ্টা করছেন, এখন ঠেলায় পড়লে সব বেড়াল এখন গাছে ওঠে। তার মধ্যে আবার ব্রিক্সের একটা ওই ফোনাও আছে যেখানে আপনাদের দেখালাম, টাইমস অফ ইন্ডিয়া বলেছে ব্রিক্স কারেন্সি বার করে দেবে বলে আমাদের SBI জানিয়ে দিয়েছে, এই রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে ব্রিক্সের কারেন্সি বার করে দেবে। সুতরাং ব্রিক্সের কারেন্সি নিয়ে এই যে আগামী যে অধিবেশন আছে ব্রিক্সের সমস্ত দেশগুলোকে নিয়ে, সেই অধিবেশনে এই কারেন্সিটা নিয়ে আলোচনা হবে, এবং মালিক যাই করুন না কেন ব্রিক্স আটকাতে পারবেন না। আর এখানে ইউনুসের দন্তপাটি উৎপাদনের সমস্ত ব্যবস্থা মেটিকুলাস ডিজাইন আমরা করি না, আমরা যা করি খোলাখুলি করি, মেটিকুলাস ডিজাইনের মধ্যে যাই না। উনি মেটিকুলাস ডিজাইন করে হয়তো উনি ক্ষমতায় ভোট টোট করাতে পারেন, হ্যাঁ ভোট ফোট করাতে পারেন, কিন্তু যত ভোট করাবেন না উনি তত বেশি গাড্ডায় পড়বেন, উনি মরবেন নিজের গাড্ডায় নিজে পড়ে। আপনারা দেখে নেবেন এই ভোট যদি হয় তাহলে ইউনুসের কি হাল হবে। কারণ পৃথিবীর একটা দেশও এখনো পর্যন্ত বলেনি যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ভোট হোক। সবাই বলেছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি এক্সক্লুডিং নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি। সুতরাং সব দেশকে যদি আপনি উপেক্ষা করে চলার মতো সাহস বুকে ধরেন, ওইটুকু 86 বছরের বুকে কত সাহস আছে, ধকপকানি কতটুকু আছে আমি খবর রাখি না, কিন্তু আপনার ধকপকানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং হাসপাতালের ভেতরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে, অথবা বিদেশে
চিকিৎসার জন্য আপনাকে প্লেন ধরতে হবে। আপনি সেই ব্যবস্থা করুন। আমরা সকলে আপনার শুভার্থী, আপনার শুভকামনা করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।